ভয়ের সব উপকরণই যেন সেদিন সার্থক হয়ে উঠেছিল অবিনাশের জীবনে। শহর থেকে অফিসের কাজ সেরে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। বাস থেকে যখন নামল তখন ঘড়িতে রাত 10টা। বাসস্ট্যান্ড থেকে তার গ্রাম আরো 2 মাইল পথ। হঠাৎ করে এই আকাশ চিরে বিদ্যুৎ চমকাল। গুড়গুড় করে মেঘের ডাক বুক কাঁপিয়ে দিল। মুহূর্তের মধ্যে শুরু হলো প্রবল বৃষ্টি। ছাতাটা ব্যাগে থাকলেও এই ঝড়ে তা কোনো কাজে আসবে না বুঝে অবিনাশ রাস্তার ধারের একটা বন্ধ মণিহারি দোকানের ঝাঁপের নিচে আশ্রয় নিল। দোকানের চালা থেকে জল পড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। অবিনাশ মনে মনে নিজেকেই গাল দিচ্ছিল, কেন যে আরো আগে বেরোলাম না। মা নিশ্চয়ই পথ চেয়ে বসে আছে, ফোনের নেটওয়ার্কটাও নেই যে একটা খবর দেব। সে ভাবছিল বৃষ্টির কথা। বৃষ্টি মানেই তো সাধারণ মানুষের কাছে রোম্যান্টিকতা, কিন্তু এই জনমানবহীন রাতে বৃষ্টি মানে এক বিভীষিকা। ভিজে জামা কাপড় শরীরে লেপ্টে আছে, হিমেল হাওয়ায় দাঁতে দাঁত লাগছে তার। ঠিক সেই সময় অন্ধকারের বুক চিরে একটা অদ্ভুত শব্দ কানে এলো, চড়চড়, ক্যাচ ক্যাচ। বৃষ্টির শব্দের মাঝেও চাকার ঘর্ষণে সেই শব্দটা স্পষ্ট হয়ে উঠছিল। একটু পরেই অন্ধকারের পর্দা সরিয়ে সামনে এসে দাঁড়ালো একটা গরুর গাড়ি। গাড়ির ওপর ছাওয়া দেওয়া, আর সামনে বসে এক বৃদ্ধ চালক। লণ্ঠনের হালকা আলোয় লোকটার মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না। কে গো বাপু, এই অঝোর ধারায় দোকানের কোণে দাঁড়িয়ে ভিজছ কেন? অবিনাশ হাঁপ ছেড়ে বাঁচল। যাক, অন্তত একটা মানুষ পাওয়া গেছে। আগে বাড়ি ফিরছিলাম, হঠাৎ এই বৃষ্টি, বাসস্ট্যান্ড থেকে আসছি। বৃদ্ধ একটু হাসল। অন্ধকারে সেই হাসিতে ঝকঝকে সাদা দাঁতগুলো যেন একটু বেশি লম্বা লাগলো অবিনাশের এই কাছে। বৃষ্টি সহজে থামার নয় গো খোকা, সাথে বাজও পড়ছে খুব। এখানে দাঁড়িয়ে থাকলে শেষে নিউমোনিয়া হয়ে যাবে। তার চেয়ে বরং আমার গাড়িতে ওঠো। আমার বাড়ি এখান থেকে হাত কয়েক দূরেই। আজ রাতটা ওখানেই জিরিয়ে নাও। সকালে আকাশ পরিষ্কার হলে ঘরের ছেলে ঘরে ফিরে। অবিনাশ ইতস্তত করছিল, অচেনা মানুষের বাড়ি যাওয়াকে ঠিক হবে, কিন্তু প্রকৃতির যে তাণ্ডব শুরু হয়েছে তাতে এই দোকানে রাত কাটানো অসম্ভব। সে অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে শুরু করল। চাকার শব্দটা যেন আগের চেয়ে আরো বেশি কানে লাগছে। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ। আপনার বাড়িতে কে কে আছেন? আছে গো, আমার গিন্নি আছে, আর বৃদ্ধা মা আছে। খুব যত্ন করবে তোমার। কতদিন বাড়িতে অতিথি আসে না। আপনার বাড়িটা কোথায়? আমি তো এই এলাকায় নতুন নই, কিন্তু চিনি বলে মনে হচ্ছে না। বৃদ্ধ শুধু মৃদু হাসল। একটু ভেতরে, জঙ্গলের ওধারে। আগে ওখানে অনেক লোক ছিল, এখন সবাই চলে গেছে। গাড়িটা মেন রাস্তা ছেড়ে একটা সরু মাটির রাস্তায় ঢুকলো। দুপাশে ঘন ঝোপঝাড় আর বড় বড় বটগাছ। বিদ্যুৎ চমকালেই দেখা যাচ্ছিল গাছগুলো যেন ডানা মেলে কোনো রাক্ষসের মতো দাঁড়িয়ে আছে। অবিনাশের মনের ভেতরে একটা কু ডাকছিল, কিন্তু ফেরার পথ বন্ধ। অবশেষে গাড়িটা এসে থামলো একটা পুরনো আমলের দোতলা জমিদার বাড়ির সামনে। বাড়িটার দেওয়াল থেকে চুনকাম খসে পড়েছে, চারদিকে শ্যাওলা আর আগাছার জঙ্গল। ভাঙা জানলাগুলো যেন অন্ধ চোখের মতো তাকিয়ে আছে। বাহ, বেশ পুরনো বাড়ি তো আপনার। অনেক দিনের স্মৃতি জড়িয়ে আছে এখানে। অবিনাশ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বৃষ্টির বেগ তখন আরো বেড়েছে। ঝোড়ো হাওয়ায় চারপাশের বড় বড় গাছগুলো মরমর শব্দে দুলছে। এসো বাবা, ভেতরে এসো। ভেজায় আর কষ্ট পেও না। লোহার ভারী ফটকটা খুলতেই একটা বিকট শব্দ হলো, যেন বহুকাল কেউ এই দরজা ছোঁয়নি। বারান্দায় পা রাখতেই অবিনাশ দেখল ধুলো আর ঝোপঝাড়ে বাড়িটা জরাজীর্ণ। তবুও ছাদের তলায় পৌঁছতে পেরে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভেতরে ঢোকার পর এক মহিলা সামনে এলেন। পরনে ধবধবে সাদা শাড়ি, কিন্তু অবিনাশ লক্ষ্য করল শাড়িটা অদ্ভুতভাবে স্থির, যেন বাতাসেও নড়ছে না। আমার ছেলে বাড়িতে অতিথি নিয়ে এসেছে। অনেক কাল কেউ আসেনি এই ভিটে। অবিনাশ বিনয়ের সঙ্গে বলল, আগে মাসিমা, খুব বিপদে পড়ে আসা, বৃষ্টির জন্য আটকা পড়ে গিয়েছিলাম। মহিলা তাকে বসার ঘরে নিয়ে গেলেন। কাঠের সোফা,
চারদিকে বড় বড় ধুলো মাখা অয়েলিং পেইন্টিং। দেওয়ালে ঝোলানো ঘড়িটা বন্ধ হয়ে আছে রাত 12টার ঘরে। বৃদ্ধের মা অর্থাৎ এক অতি বৃদ্ধা মহিলা ঘরের কোণ থেকে হঠাৎ উদয় হলেন। তার গলার স্বর এতটাই নিচু যে মনে হচ্ছিল মাটির নিচ থেকে কথা বলছেন। তোমার নাম কি খোকা? বাড়ি কোথায়? মা বাবা আছে বাড়িতে? অবিনাশ উত্তর দিল, আমার নাম অবিনাশ, এই তো পাশের গ্রামেই বাড়ি। অফিসে দেরি হয়ে গিয়েছিল ফিরতে। রক্তের তেজ বেশ ভালো তোমার, বেশ তাজা মনে হচ্ছে সব। অবিনাশ কথাটার মানে ঠিক বুঝতে পারল না। সে একটু অস্বস্তি বোধ করে বৃদ্ধের দিকে তাকালো। বৃদ্ধ তখন জানলার পাশে দাঁড়িয়ে বাইরের বৃষ্টির দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। আপনারা এখানে কতদিন আছেন? কতদিন হিসেব নেই বাবা, সময় এখানে থমকে গেছে। আমাদের কেউ এখান থেকে বেরোতে দেয় না, আমরাও কাউকে বেরোতে দিই না। কথাবার্তার মাঝেই বৃদ্ধের স্ত্রী এসে দাঁড়ালেন। খাবার তৈরি, হাত মুখ ধুয়ে এসো। খাবার ঘরে ঢোকার পর অবিনাশ দেখল একটা লম্বা ডাইনিং টেবিল, সেখানে পিতলের থালায় খাবার ঢাকা দেওয়া। মোমবাতির আলোয় ঘরটা কেমন ছায়া ছায়া দেখাচ্ছে। অবিনাশ বসার পর বৃদ্ধের মা তার ঠিক উল্টো দিকে বসলেন। বৃদ্ধার চোখের মণিগুলো যেন স্থির, একবারও পলক পড়ছে না। মহিলা ঢাকা সরালেন। অবিনাশ দেখল থালায় ধোঁয়া ওঠা ভাত আর তরকারি, কিন্তু অদ্ভুত ব্যাপার, খাবার থেকে কোনো সুগন্ধ বেরোচ্ছে না, বরং একটা আষ্টে গন্ধ তার নাকে এলো। সে যখন প্রথম গ্রাসটা তুলতে যাবে তখনই দেখল ডালের বাটির ভেতর থেকে সাদা মতো কি একটা ভাসছে। ভালো করে লক্ষ্য করতেই তার হাত কাঁপতে শুরু করলো। ওটা ভাতের ফ্যান নয়, ছোট ছোট সাদা পোকা কিলবিল করছে। বৃদ্ধের স্ত্রী তার পেছনে এসে দাঁড়ালেন। অবিনাশ অনুভব করল মহিলার হাতটা তার কাঁধের উপর, বরফের মতো ঠান্ডা সেই স্পর্শ। খাচ্ছ না কেন? তোমার জন্য কত যত্ন করে সাজিয়েছি। অবিনাশ ঢোক গিলে বলল, আমার ঠিক খিদে নেই। ঠিক সেই মুহূর্তেই মোমবাতির আলোটা একবার কেঁপে উঠল। সেই ক্ষণিকের আলোয় অবিনাশ দেখল টেবিলের নিচে বৃদ্ধার পা দুটো সামনের দিকে নয়, উল্টো দিকে ঘোরানো। ভয়ের চোটে সে দাঁড়িয়ে পড়তে চাইল, কিন্তু বৃদ্ধার মা তার হাতটা শক্ত করে চেপে ধরলেন। বৃদ্ধার নখগুলো মুহূর্তের মধ্যে কয়েক ইঞ্চি লম্বা হয়ে অবিনাশের চামড়ায় গেঁথে গেল। কোথায় যাবে খোকা? অনেক দিন পর জ্যান্ত মানুষের মাংসের স্বাদ পাবো আমরা। আমরা ক্ষুধার্ত, আমাদের খিদে মেটাও। অবিনাশ ভয়ার্ত চোখে দেখল সামনের বৃদ্ধের গায়ের চামড়াগুলো তাসের ঘরের মতো খসে পড়ছে। চোখের কোটর থেকে মণি দুটো অদৃশ্য হয়ে সেখানে ধকধকে লাল আগুন জ্বলছে। যে বৃদ্ধ দয়াপরবশ হয়ে তাকে আশ্রয় দিয়েছিল তার চোয়ালটা ঝুলে বুকের কাছে চলে এসেছে। বৃদ্ধের স্ত্রী যে এতক্ষণ মাথায় ঘোমটা দিয়েছিল সে অট্টহাসি হেসে উঠল। তার মুখের চামড়া চিরে বেরিয়ে এলো রক্তাক্ত মাংসল এক কঙ্কালসার চেহারা। ঘরের চারপাশটা পাল্টে যেতে শুরু করল। ঝকঝকে ঘরটা মুহূর্তেই এক শ্মশানে পরিণত হলো। থালার খাবারগুলো পরিণত হলো পচা নাড়ি ভুঁড়িতে। দুর্গন্ধের চোটে অবিনাশের দম আটকে যাচ্ছিল। সে বুঝতে পারল সে কোনো বাড়িতে নয়, এক মায়া জালে আটকা পড়েছে। অবিনাশ নিজের সর্বশক্তি দিয়ে বৃদ্ধার হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল। নিজের হাতের ব্যাগটা সে বৃদ্ধের মুখে ছুঁড়ে মারল। জানলা দিয়ে বিদ্যুৎ চমকাতেই সে দেখল বাড়ির পেছনের দিকের দরজাটা খোলা। সেদিকেই সে দৌড়। পেছন থেকে শোনা যাচ্ছিল হাড় মরমর তরা শব্দ আর বিকট চিৎকার। অশরীরী আত্মাগুলো তাকে ধরার জন্য হন্যে হয়ে ছুটে আসছে। অবিনাশ দৌড়াচ্ছে আর তার মনে হচ্ছে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। ঘন ঝোপের মধ্যে দিয়ে যখন দৌড়াচ্ছিল বারংবার মনে হলো অদৃশ্য হাত তার গলা টিপে ধরছে। অবশেষে বহু কষ্টে সেই গোলকধাঁধা থেকে বেরিয়ে এসে বড় রাস্তায় এসে পড়ল। দূরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। বৃষ্টির ঝাপটা কমেছে। রাস্তার মোড়ে সেই দোকানদারের সাথে দেখা হওয়া এবং বাড়ির ইতিহাস জানা সবটাই যেন এক দুঃস্বপ্ন মনে হচ্ছিল। ওই বাড়িতে কেউ থাকে না, বহু বছর ধরে। প্রায় 20 বছর আগে সেখানে একটা পরিবার থাকত, বাবা, মা আর তাদের ছেলে। এক রাতে ডাকাতেরা হানা দেয়, কিন্তু তারা শুধু লুটপাট করেনি, তারা ওই পরিবারটাকে খাবার টেবিলে বসিয়ে জীবন্ত অবস্থায় কেটে ফেলে। সেই রাতের পর থেকে ওই বাড়ির ভেতর সময় থেমে গেছে। প্রতিদিন ঠিক সেই সময় তারা আবার বসে সেই একই টেবিলে, নতুন অতিথির অপেক্ষায়।
ওরা খাওয়ায় না, ওরা খায়। যারা ভুল করে ওই বাড়িতে যায় তারা আর কখনো ফিরে আসে না। দোকানদার যখন বলল যে ওখানে বহু বছর আগে এক পরিবারকে ডাকাতরা খাবার টেবিলেই খুন করেছিল, তখন অবিনাশের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল কাল রাতে সে আসলে তাদের শেষবারের মতো আয়োজন করা সেই অভিশপ্ত ভোজের অংশ হতে চলেছিল। বাড়ির দিকে পা বাড়াতে বাড়াতে অবিনাশ বারবার পেছনে ফিরে দেখছিল কেউ আবার করুণ গাড়ি নিয়ে তাকে ডাকছে কিনা।